এই মুহূর্তে খাগড়াছড়ির বইমারায় একটা টানটান উত্তেজনাকর পরিস্থিতি আছে। সেখানে ৩ জন নিহত হয়েছে, তাদেরকে দাহ করা হয়েছে, ১৪৪ ধারা দেওয়া হয়েছে, অবরোধ দেওয়া হয়েছে এবং অবরোধ ৩টি পার্বত্য জেলায় ছড়িয়ে পড়েছে বা দেওয়া হয়েছে। জুম ছাত্র এবং জনতার পক্ষ থেকে এই আন্দোলনটি পরিচালনা করা হয়েছে। জুম আন্দোলনের যাদের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বৈঠক করেছেন, তিনি বলেছেন যে এই নামে যাদের সাথে যেই ৬ জনের সাথে আমি কথা বলেছি সবাই ইউপিডিএফ সদস্য। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাও এ বিষয়ে কথা বলেছেন, তিনি বলেছেন দুর্গাপূজার শান্তি বিঘ্নিত করার জন্য এটি হয়তো করা হয়ে থাকতে পারে। আসল ঘর একজন সামরিক ব্যক্তির কাছ থেকে অবশ্যই শুনতে হবে। মাহবুব-উল আলম, আপনার কাছ থেকে শুনি প্রথম। ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে চ্যানেলের দর্শক শ্রোতাকে সালাম এবং শুভেচ্ছা। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি শুরুতেই 23 সেপ্টেম্বর থেকে আজ অবধি খাগড়াছড়ি, গুইমারা তথা আশেপাশের স্থানে যত নিরীহ মানুষ আহত হয়েছেন, নিহত হয়েছেন, অগ্নিসন্ত্রাস কর্তৃক আক্রান্ত হয়েছেন, তাদের সবার জন্য সহানুভূতি প্রকাশ করছি, সবার জন্য দোয়া প্রার্থনা করছি যেন দ্রুত পরিস্থিতি শান্ত হয়ে যায়। শুরুতে বলে নেই, আমি যেহেতু একজন সামরিক অফিসার অবসরপ্রাপ্ত এবং আমি একজন বাঙালি, পার্বত্য চট্টগ্রাম নিয়ে একজন বাঙালি কথা বলাটাও কিন্তু খুব ডিফিকাল্ট। স্বাভাবিকভাবে আমাদেরকে ধরে নেওয়া হয় যে আমরা একটা পক্ষ। তো সেই জন্য আমি শুরুতেই একটা জিনিস ডিসক্লেমার দিয়ে নিতে চাই যে আমরা কারো পক্ষে নয়, মানে একটা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর বা জনগোষ্ঠীর পক্ষে আমরা বিপক্ষে নয়। আমরা সত্যের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা শান্তির পক্ষে, বাংলাদেশের পক্ষে অবশ্যই, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, শান্তির পক্ষে এবং সাম্যের পক্ষে। কবি নজরুলের সেই বিখ্যাত কবিতা দিয়ে শুরু করতে চান, মানুষ গায়ে সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান। এখানে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা মোটেও কাঙ্ক্ষিত নয়, কিন্তু দুর্ভাগ্যবশত আনফর্চুনেটলি এ ধরনের ঘটনা প্রায় প্রতি বছরই ঘটে থাকে। অনেক সময় ফ্রিকোয়েন্টলি হয়, ফ্রিকোয়েন্সিটা কখনো বেশি হয়, কখনো কম হয়। কিছুদিন পরপরই তারা চেষ্টা করে, সামরিক বাহিনীকেও চেষ্টা করে, ট্রাই করে, প্রোব করে দেখে যে কীভাবে এটাকে শান্তি বিনষ্ট করা যায় এবং এটাকে নিয়ে হিউজ একটা মিডিয়া ক্যাম্পেইন করা যায়। মিডিয়া ক্যাম্পেইন করে বিদেশি বিভিন্ন দাতা গোষ্ঠী, এনজিও, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ইউএন, তাদের সব দৃষ্টি আকর্ষণ করা যায় যে পাহাড়ে যারা অবাঙালি সম্প্রদায় তারা শান্তিতে নেই। সো তাদের জন্য একটা বিশেষ কিছু ব্যবস্থা দরকার। তাদের সেই যে অনেক দিন থেকে লালিত যে স্বপ্ন, তাদের সেই জুম্মোল্যান্ড বা তাদের সেই পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের থেকে বেশি কিছু, স্বায়ত্তশাসন প্লাস, যেটা তারা দীর্ঘদিন থেকে যে স্বপ্ন তারা দেখে আসছে, এটা তারা পেতে চায়। এই জন্য এই ঘটনা এরকম প্রায়ই ঘটে এবং প্রতি ক্ষেত্রেই এই ঘটনাগুলো যারা স্বার্থান্বেষী মহল তারা ঘটনাগুলো ঘটায়, কিন্তু তার ফল ভোগ করে কিন্তু সাধারণ মানুষ। আপনি দেখেছেন 3 জন সাধারণ অবাঙালি মারা গেছেন এবং অনেকগুলো গ্রাম, জনপদ, দোকানপাট ভাঙচুর হয়েছে, মানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের গৃহঘর সহায় সম্বলীন হয়ে গেছে তারা। আমি আজকে দেখছিলাম, আসার আগে কিছু ভিডিও দেখছিলাম, তারা কাঁদছে, তাদের থাকার জায়গা নেই, তাদের খাওয়া নাই, তাদের অনেকের বাচ্চারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে কোথা থেকে তার বিশ্ববিদ্যালয়ের বাচ্চার শিক্ষা পড়ার খরচ দেবে সে জানে না। অর্থাৎ অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে তারা ঢুকে গেছে। তো এটা একটা অনাকাঙ্ক্ষিত বাস্তবতা পার্বত্য চট্টগ্রামে এবং বাংলাদেশের রাজনীতিতে। এ থেকে আমি জানি না কবে আমাদের পরিত্রাণ পাবো, বাট আমরা আশা করি যে পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষ, তাদের সকলের শুভ বুদ্ধির উদয় হবে এবং আমরা শান্তিতে থাকতে পারবো ইন ফিউচার টুগেদার। ধন্যবাদ। সেখানে আপনি যে বাঙালি এবং পাহাড়িদের কথা বললেন, অবাঙালি বা সেটেলার এবং পাহাড়ি, এদের মধ্যে বৈষম্য বা বিরোধ এটি তো মীমাংসা করার কোনো সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। যে কোনো প্রভাবশালী তার সমাধানের সুযোগ থাকবে যদি আমরা চাই। তো সমস্যার অবশ্যই সুযোগ আছে। এজন্য অনেক ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, বিশেষ করে স্ট্র্যাটেজিক লেভেলে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে স্ট্র্যাটেজিক পদক্ষেপ নেওয়া দরকার, ফোকাস থাকা দরকার, অ্যাটেনশন থাকা দরকার। এই যে দীর্ঘদিন থেকে এখানে অলমোস্ট একই ধরনের সমস্যা, আমি যখনই কারোর সাথে কথা বলি সবাই বলে যে স্যার আপনি তো একই কথা বললেন, সেই পুরনো কথা। আমি বললাম ঘটনাটা তো পুরাতন, জিনিসটা তো পুরাতন, হয়তো বা কিছুদিন পরপর মোড়ক পরিবর্তন হচ্ছে। সেই ব্যথা বেদনা, সেই অবিশ্বাস, সাম্প্রদায়িক যে অবিশ্বাস, বিভিন্ন এই জনগোষ্ঠীর মধ্যে যে অবিশ্বাস, অনাস্থা, ল্যাক অফ কনফিডেন্স বিল্ডিং, এটাই তো মূল সমস্যা। আজকে আমরা যদি পার্বত্য চট্টগ্রাম ইতিহাস দেখি,
আপনি যে কোনো জায়গাতে আপনি দেখবেন যে কেন পার্বত্য চট্টগ্রামের ইনসার্জেন্সির উদ্ভব হয়েছে, অধিকাংশ মানুষই বলবে এটা এর জন্য আপনার কাপ্তাই হ্রদ, তাদের যে দাবি দাওয়াগুলো ছিল, তারা তদানীন্তন প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন, প্রত্যাখ্যাত হয়েছেন। আর কাপ্তাই হ্রদে জন্য তারা জমি হারিয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। এটাই কি শুধু মূল কারণ? তাহলে তো যার বাড়ি, যে রাজার রাজত্ব চলে গিয়েছিল, সেই রাজা তো দিব্যি পাকিস্তানের সাথে খুব শান্তিপূর্ণ সহাবস্থানে ছিলেন, আমাদের বর্তমান রাজা দেবাশিস রায়ের বাবা, এবং তিনি সেখানে চলে গিয়েছেন এবং সেখানে মৃত্যুবরণ করেছেন, এদেশে ফেরত আসেনি। অ্যাকচুয়ালি বিষয়টা আরও অনেক গভীরে। আমরা যদি ইতিহাসে আরও ভেতরে ঢুকি তাহলে দেখব যে সে 1666 সাল থেকে মুঘল সাম্রাজ্য থেকে, যখন মুঘল সাম্রাজ্য বা মুঘল সম্রাটরা যখন পার্বত্য চট্টগ্রামে প্রথম তাদের আধিপত্য বিস্তার শুরু করে, তখন সেখানে কিন্তু সেই পার্বত্য চট্টগ্রামের উপজাতিবাসীরা তারাই কিন্তু বাঙালিদেরকে সেখানে ডেকে নেয় ট্রেড করার জন্য, বিজনেস করার জন্য। তারপরে একটা পর্যায়ে তারা টাকা ধার দিতে শুরু করলো, তাদের কাছ থেকে টাকা পেল, তাদের তো পয়সা ছিল না, পাহাড়ি জনগণ ছিল, তারা তাদের জিনিসপত্র বিক্রি করতো, ট্রেড করতো বার্টার সিস্টেমে। এরপরে যখন ব্রিটিশরা আসলো তখন তারা প্রথমে তো কার্পাস তুলা দিয়ে তারা নিত, পরবর্তীতে যখন এটা টাকাতে রূপান্তরিত করলো তখন টাকা পাহাড়িরা পাবে কোথায়? আবার এই বাঙালিরা দাদন দেওয়া শুরু করলো, বাঙালিদের কাছ থেকে দাদন নিয়ে টাকা দিত। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা শাসন আমলে ইংরেজরা, মুঘলরা এবং পাকিস্তান পিরিয়ডে যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, এই যে কাপ্তাই হ্রদের কারণে যে ক্ষতিপূরণ সেই প্রত্যেক ক্ষেত্রে বাঙালিরা ছিল টুলস। আমাদের বাংলাদেশের বাঙালি তারা ছিল টুলস অফ ইনফ্লুয়েন্সিং তাদের পাওয়ারটাকে এক্সারসাইজ করার টুলস ছিল বাঙালি। যার ফলে কিন্তু সেই তখন থেকেই পাহাড়িরা বাঙালিদের প্রতি একটা অনাস্থা, তাদের বিশ্বাস করতে পারত। সেই অনাস্থাটা এখনও কন্টিনিউ করছে।